বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রহমান। শুরুতে দেখে নেব আজ কি থাকছে। নির্বাচন কবে হবে চলছে বিতর্ক। আগামী বছরের জুন নাগাদ নির্বাচন করা কতটা সম্ভব? কারণ আমাদের ভোট গ্রহণ করার জন্য স্কুল লাগে, আর ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে স্কুল কলেজের টিচাররা ম্যাক্সিমাম যেটা থাকে। এটা দ্বিতীয় যে জিনিসটা দেখা হয় যে বড় ধরনের কোনো উৎসবটা কোনো হ্যাম্পার করছে কিনা। কথা বলবো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিমের সঙ্গে। মডেল মেঘনা আলম আটকের পর আবারও বিতর্কে বিশেষ ক্ষমতা আইন। কেন কোন সরকারই এটি বাতিল করে না? এবং বিবিসিআই এর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এলো সুদানের গৃহযুদ্ধে নৃশংসতার চিত্র। নির্বাচন কবে হবে এমন প্রশ্ন বেশ জোরালো হতে দেখা যাচ্ছে। নির্বাচন নিয়ে সরকার ও বিএনপি, জামায়াতে ইসলামী কিংবা এনসিপি এসব দলেরও ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, এবছর ডিসেম্বর কিংবা নতুন বছরের শুরুতে যদি নির্বাচন না হয়, তাহলে পরবর্তী মাসগুলোতে রমজান, ঈদ কিংবা গরমের মধ্যে সেটা কতটা সম্ভব? কি বলছে রাজনৈতিক দলগুলো? তাফসির বাবুর প্রতিবেদন। বাংলাদেশে এর আগে যতগুলো এই জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেগুলো সাধারণত অনুষ্ঠিত হয়েছে শীতকালে, অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে। তবে গ্রীষ্মকালেও অর্থাৎ মে, জুন, জুলাই, আগস্ট এই সময়ের মধ্যেও নির্বাচনের নজির আছে মাত্র দুটি। একটি 1986 সালে, আরেকটি 1996 সালের 12ই জুন। এবার ডিসেম্বরের পাশাপাশি যে বিষয়টি সবচেয়ে আলোচিত হচ্ছে সেটি হচ্ছে নির্বাচন মে, জুনের দিকেও হতে পারে। সেটি হলে নির্বাচন করতে হবে এই তীব্র গরমের মধ্যেই। সেটি কতটা সম্ভব সেটি একটি বড় প্রশ্ন। আবহাওয়া তো অবশ্যই উপযোগী না, তো এই জন্য তো বাংলাদেশের ট্র্যাডিশনাল আপনি দেখবেন শীতকালে ইলেকশনগুলো হয়েছে, এবং আবহাওয়ার দিক থেকে তো বিয়ন্ড যে ডিসেম্বর যাওয়ার সুযোগ নেই। নির্বাচন যদি প্রবল বৃষ্টি হয় অনেকে ভোট দিতে যাবে না, তো ভোট কেন্দ্রে যাবে না, তো মানুষ অত ভিজে গিয়ে এরকম গিয়ে কয়টা লোক ভোট দিতে যাবে। একটা হচ্ছে আপনার মানে আবহাওয়ার দিক থেকে একটা বিষয়, একটা হচ্ছে আমার গণতান্ত্রিক, আমরা গণতন্ত্র চাই। বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, কারণ এর পরে নির্বাচনের যে কথা বলা হয় বিএনপি সেটাকে মনে করে তাদের ভাষায় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র। ফলে গেল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলটি আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। জবাবে সরকারের তরফ থেকে বলা হয়েছে ডিসেম্বর থেকে জুন পুরনো এই সময়সীমার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে নির্বাচন যদি ডিসেম্বর, জানুয়ারিতে না হয়, তাহলে এর পরে জুনের মধ্যে নির্বাচন করা কতটা সম্ভব সেটা নিয়ে প্রশ্ন আছে। নির্বাচন কমিশনে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে সাবেক এই কর্মকর্তা বলছেন, নির্বাচনের জন্য আইনি বাধ্যবাধকতার বাইরে পরিবেশ পরিস্থিতিও গুরুত্বপূর্ণ। একটা ইলেকশন করতে হলে অনেক কিছু বিবেচনায় নিতে হবে। আমি স্কুল ফ্রি পাবো কিনা, আমি টিচারদের ফ্রি পাবো কিনা, কারণ আমাদের ভোট গ্রহণ করার জন্য স্কুল লাগে, আর ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে স্কুল কলেজের টিচাররা ম্যাক্সিমাম যেটা থাকে। এটা দ্বিতীয় যে জিনিসটা দেখা হয় যে বড় ধরনের কোনো উৎসবটা কোনো হ্যাম্পার করছে কিনা, যেমন রমজান মাসের মধ্যে অ্যাভয়েড করা হয়। তারপরে দেখা হয় আবহাওয়া, দেখা হয় অতিরিক্ত গরম কিনা, কারণ আমাদের স্কুল কলেজগুলো অত সুন্দর না যে ভোটারদের আপনি ব্যারিকেড দিতে পারবেন, তাদের মাথায় ছাউনি থাকবে, ওখানে পানি খাওয়ার ব্যবস্থা, তাদের টয়লেটের ব্যবস্থা, এগুলোর একটু অসুবিধা আমাদের আছে। আগামী বছর রমজান শুরু হবে মধ্য ফেব্রুয়ারির পরে, মধ্য মার্চে ঈদ উল ফিতর, এপ্রিলে এসএসসি পরীক্ষা এবং এরপর মে মাসের শেষ দিকে ঈদ উল আজহা। ফলে এই সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত টানা যে 2 থেকে 3 মাসের সময় প্রয়োজন হবে সেটা বের করা সম্ভব নয়। ফলে নতুন বছরের শুরুতেই ভোট না হলে পরে সেটা আরও বিলম্বিত হয়ে পিছিয়ে এমনকি অনিশ্চিতও হয়ে যেতে পারে, এমন আশঙ্কা আছে রাজনীতিতে। এমন বাস্তবতায় জামায়াতে ইসলামীও এখন নির্দিষ্ট করে আগামী বছর রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব দিচ্ছে সরকারকে। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। বিএনপি ডিসেম্বরে আর জামায়াত রমজান তথা মধ্য ফেব্রুয়ারির আগে নির্বাচন চায়।
অন্যদিকে ছাত্রদের আলোচিত দল এনসিপি প্রাথমিকভাবে ডিসেম্বর থেকে জুন এই সময়সীমাকে সমর্থন করলেও সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচনের বিরোধী অবস্থানে আছে। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আবার চায় আগামী 2 মাসের মধ্যেই সংস্কারের এজেন্ডা চূড়ান্ত করে দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার প্রক্রিয়ায় যেতে। কিন্তু সংস্কারের জন্য ঐকমত্য প্রতিষ্ঠা করতে গিয়ে নির্বাচন কেন দেরিতে হবে প্রশ্ন বিএনপির। বলা হচ্ছে যে ঐক্যমতের বাইরে কিছু করার, ঐক্যমতের মধ্যেই হবে। তো ঐক্যমতের মধ্যে তো আগামী 1-2 মাসের মধ্যে ফিনিশ। আর যেগুলো তো ঐক্যমত হবে না, এগুলো তো আমি তো লিঙ্গার করার কোনো সুযোগ নাই। তারপরে আপনি নির্বাচন কমিশন তো রেডি, নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারেন। এবং প্রত্যেক দলের যে ভিন্নতা থাকবে এটা খুবই স্বাভাবিক, এটাই গণতন্ত্র। আমরা তো বাকশাল করছি না এখানে, মানে কথায় মাঝে মাঝে তো আমার মনে হয় একটা বাকশালের একটা প্রক্রিয়ার মতো মনে হয়, তো বাকশাল তো হবে না। তবে সরকার অবশ্য বলছে নির্বাচন কোনো মতেই আগামী বছর জুনের পরে যাবে না। যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে? আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চার্টার প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে। আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেটা আমরা বিচার করে যাই, কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না, যে কথাই বলুক না কেন। এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার। সরকার আস্থা রাখতে বলছে, কিন্তু নির্বাচন ডিসেম্বর জানুয়ারিতে না হলে সেটা যে রমজান, ঈদ আর গরমের কারণে পরবর্তী মাসগুলোতেও বাস্তবায়ন করা কঠিন হবে সেটা স্পষ্ট। সেক্ষেত্রে জুনের মধ্যে নির্বাচনের যে লক্ষ্যমাত্রা সেটা কতটা ঠিক রাখা যাবে তা নিয়ে সংশয় থেকেই যায়। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা। স্টুডিওতে আজ আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য, নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। আমরা প্রতিবেদন দেখছিলাম এবং নির্বাচন ঘিরে এখন ব্যাপক একটা বিতর্ক চলছে, দলগুলোর ভিন্ন ভিন্ন মতামত এবং বক্তব্য আমরা শুনছি। আবার নির্বাচনের বাস্তবতা আসলে কতটা আছে ডিসেম্বরের পরে গেলে আবার সেটা নিয়েও একটা শঙ্কা দেখা যাচ্ছে। তো নির্বাচন যদি আসলে এরই মধ্যে না হয় তাহলে 2026-এর জুনের মধ্যে সেটা আসলে কতটা সম্ভব মনে করেন? ধন্যবাদ। এখন আমরা এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে আছি। এখন থেকে শুরু করে আগামী জুন, অর্থাৎ আপনি ধরেন যে প্রায় 9 মাস 10 মাসের মতো সময় হাতে, যদি জুনে নির্বাচন হয়। এটা কিন্তু যথেষ্ট সময় এবং আমার কাছে মনে হয় যে এই সময়ের মধ্যে এই যে জুলাই আপরাইজিংয়ের যে স্পিরিটটা, অর্থাৎ সংস্কার, অনেক কিছু কিন্তু করা সম্ভব। আমরা যে কিছু সুপারিশ দিয়েছি তার সব কিছু করার জন্য কিন্তু আমাদের সংসদ দরকার নেই, সংবিধান পরিবর্তনের দরকার নেই। কিছু সুপারিশ আছে যেগুলো অধ্যাদেশ আকারে জারি করে আইন সংশোধন করে কাজগুলো করা সম্ভব। আপনি ধরুন যে আমাদের যে প্রধান নির্বাচনী আইন, যেটাকে আমরা আরপিও বলি, আমরা তার মধ্যে অনেক সুপারিশ দিয়েছি। আবার ধরেন যে 1991 সালের একটা আইন আছে বাংলাদেশে, যেটা দিয়ে ইলেকশন কন্ডাক্ট করা হয় মাঠ পর্যায়ে, ওখানে আমরা সুপারিশ দিয়েছি। আবার ধরুন যে ইলেকশনের সময় কিছু কোড অফ কন্ডাক্ট আছে, আচরণবিধিমালা আছে, ওটা নিয়ে আমরা কাজ করি। একদম আমরা যে প্রতিবেদনটা দিয়েছি তার মধ্যে অ্যানেক্সার আছে, অর্থাৎ যে ইস্যুসগুলো আমরা অ্যাড্রেস করেছি ওই ইস্যুসগুলো শুধু সুপারিশই দেয়নি, সঙ্গে একটা খসড়া আইন তৈরি করে দিয়েছি। এবং এই আইনগুলো যদি ইচ্ছা করা হয় তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে অধ্যাদেশ আকারে জারি করে এই কাজগুলো শুরু করা যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমরা এটা জমা দিয়েছি কবে? ফেব্রুয়ারির 15 তারিখে। এখন এপ্রিল মাসের 15 তারিখ পার হয়ে গেছে, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ, মার্চ থেকে এপ্রিল, 2 মাস। যদিও একটা ঐক্যমত কমিশন কাজ করছে ঐক্যমতের জন্য, যেটা গভর্নমেন্টের লক্ষ্য হচ্ছে যে একটা ন্যাশনাল চার্টার তৈরি করা, যেখানে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এটাতে স্বাক্ষর করবে, ঐক্যমতে আসবে, তারপরে কাজটা শুরু করা। কিন্তু আমার কাছে মনে হয় যে কিছু কিছু জিনিস আছে, যেমন ধরুন যে আপনার পর্যবেক্ষণ নীতিমালা, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা, এটা করার জন্য কিন্তু কোনো পার্লামেন্টও লাগবে না, কোনো আইনও দরকার নেই, কোনো অধ্যাদেশও দরকার নেই, এটা নির্বাচন কমিশনই করে ফেলতে পারে। সো কিছু কাজ কিন্তু এখনই করা সম্ভব। সো এইগুলো যদি আমরা এগিয়ে রাখি এবং এভাবে যদি যে সংস্কারগুলো খুব জরুরি দরকার সেই কাজগুলো যদি করি, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় না যে খুব বেশি অসম্ভব হবে জুনে নির্বাচন করা। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমি সবসময় যেটা বলি, ইলেকশনের সঙ্গে কতগুলো সমার্থক শব্দ আছে, তার একটা হচ্ছে কনসেনসাস। পলিটিক্যাল পার্টিকে সবগুলোকে এক জায়গায় আসতে হবে যে আমরা এই বিষয়ে ঐক্যমতে আসলাম, আমরা এইভাবে নির্বাচনটা চাই, আমরা এই ব্যবস্থায় নির্বাচনটা চাই। কিন্তু যেটা আপনি বলছেন যে ঐক্যমতের কথা বারবারই ঘুরে
ফিরে আসছে, কিন্তু ঐকমত্যটা তো আসলে কতটা হবে সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার ঘাটতি, তারপর এমনকি প্রশাসন নিয়েও অনাস্থা জানাচ্ছে এনসিপি, যেমন তারা বলছে যে প্রশাসন বিএনপির পক্ষে, তাদের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। আবার বিএনপিও তাদের ভাষায় যে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র তারা দেখছে। তো স্বাভাবিকভাবেই ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়টি একটা প্রশ্নের সম্মুখীন। এখানে এটা যদি একটা বড় ফ্যাক্টর হিসেবে থেকে যায়, তখন নির্বাচনের জন্য কি এটা একটা বড় চ্যালেঞ্জ নয়? আমার কাছে মনে হচ্ছে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে এগুলো সব পলিটিক্যাল বক্তব্য, রাজনৈতিক বক্তব্য। এই যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যেটা বলছে তা এক ধরনের প্রেশার ক্রিয়েট করা, তাদের পরিস্থিতিটা তাদের পক্ষে নেওয়ার জন্য এক ধরনের প্রেশার তৈরি করা। কিন্তু কিছু বিষয় নিয়ে যে ঐক্যমত হবে না সেটা কিন্তু আসলে বলা যাবে না। কিছু বিষয় ঐক্যমত হবেই, কারণ আমরা যে গত 3টে নির্বাচন দেখেছি 14, 18 এবং 24, যার কারণে কিন্তু এই যে জুলাই আপরাইজিং ঘটলো, এটা কিন্তু সবচেয়ে বড় কারণ বাংলাদেশের মানুষ ভোট দিতে খুবই উৎসাহ বোধ করে এবং বাংলাদেশ ইলেকশনটা একটা উৎসব সবসময়। আপনি দেখেন যে নির্বাচনগুলো বিশ্বাসযোগ্য হয়েছে, যেগুলো ফ্রি ফেয়ার হয়েছে, সেখানে ভোটার টার্নআউট কিন্তু অনেক বেশি, অনেক হাই। মানুষ আনন্দের সঙ্গে ভোট কেন্দ্রে গেছে এবং এই যে এত বছর তারা ভোট দিতে পারে নাই, তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে যে কীভাবে তারা ভোট দেবে। সো আমার কাছে মনে হয় যে একটা পরিবর্তন দরকার। যে জায়গাগুলোতে আমরা যে কারণে এই নির্বাচনগুলো, আমি যেটা বলছি যে 14 থেকে 24 কেন খারাপ হয়েছে, কি কারণে খারাপ হয়েছে, কোথায় সমস্যা ছিল, কেন আপনার ইলেকশন কমিশন তাদের যে পাওয়ার, তাদের যে অথরিটি সেটা দেখাতে পারে নাই। সো এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। কাজে অ্যাটলিস্ট এই জায়গাগুলো আপনার দেখে এগুলোকে অ্যাড্রেস করে এগুলো বাস্তবায়ন করে ইলেকশনে যাওয়া উচিত, নাহলে আমরা গুণগত পরিবর্তন দেখতে পাবো। আপনারা সুপারিশ দিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশন গঠন নিয়েও একটা দেখা গেছে যে আস্থার জায়গাটা নিয়ে বেশ আলোচনা হয়েছে, যে বিএনপি এবং জামায়াতের প্রস্তাবিত নাম থেকেই কমিশনের একাধিক সদস্য নিয়োগ ইত্যাদি নিয়ে আলোচনা হওয়া এবং কমিশন গঠন প্রক্রিয়া মানে আগের সরকারের সময়কার মতো চর্চা বলেও সমালোচনা অনেকে করেছেন, অনেক বিশ্লেষক। তো এই পরিস্থিতিতে ভালো একটা নির্বাচন করার যে একটা চ্যালেঞ্জ, সেটা কতটা? আপনি যদি বাংলাদেশের নির্বাচন ইতিহাস বিশ্লেষণ করেন, কেয়ারটেকার সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটাই বলেন, সবগুলো নির্বাচনে কিন্তু তার আন্ডারে গ্রহণযোগ্য হয়েছে, সেগুলো নিয়ে কোনো বড় রকমের প্রশ্ন নাই। আপনি 91 দেখেন, 96 জুন দেখেন, 2001 দেখেন, 2008 দেখেন, বড় রকমের কোনো প্রশ্ন নেই। সো আমরা ধরে নিচ্ছি যে এই নির্বাচনটাও যদি এইভাবে হয়, কোনো আইন পরিবর্তন ছাড়াও যদি হয়, তাহলে কিন্তু একই রকম হবে, অর্থাৎ এটা নিয়ে বড় রকমের কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু আমরা তো এই যে আগের 4টা নির্বাচন করেছি, এই নির্বাচনগুলো করে কি আমরা নির্বাচন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাতে পেরেছি? পারিনি। কারণ ওই জায়গাটা আমাদের হাত দিতে হবে যে আমরা আরেকটা আগের মতো 91 বা 96 জুন কিংবা 2001 কিংবা 2008-এর মতো আরেকটা নির্বাচন করে কি আমরা সুখী খুশি হব? তাতে কি আমাদের দেশে কোনো পরিবর্তন আসবে? আমাদের দরকার হচ্ছে ভবিষ্যতের যত নির্বাচন হবে সবগুলো নির্বাচন তাতে গ্রহণযোগ্য হয়। এই জন্য একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দাঁড় করতে হবে এবং তার জন্য এই যে আইন বা অন্যান্য যা কিছু আমরা সুপারিশ করেছি, এগুলো আপনাকে অ্যাড্রেস করতে হবে, এগুলো বাস্তবায়ন করতে হবে। কিন্তু এগুলো অ্যাড্রেস করার পাশাপাশি আবার নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করার জন্য ভোটার তালিকা হালনাগাদ বা নতুন দলের নিবন্ধন হচ্ছে, সে সংক্রান্ত আইন, তারপর সংস্কারের মতন ইস্যুগুলো তো খুবই গুরুত্বপূর্ণ এখানে। হ্যাঁ, ভোটার তালিকাটা একটা চলমান প্রক্রিয়া, এটা হতে পারে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু অন্যান্য যে কাজগুলো, আপনি যেমন ধরেন যে পলিটিক্যাল পার্টি নিবন্ধন, এটা নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো সুপারিশ আছে। অর্থাৎ এক্সিস্টিং যে প্রভিশনটা আছে এটাকে আমরা পরিবর্তন করার প্রস্তাব করেছি। কিন্তু এই ইলেকশন কমিশন যেটা করছে যে তারা পুরনো আইন দিয়ে, পুরনো যে ধারাগুলো আছে সেগুলো দিয়েই বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেখানে একটা সমন্বয়ের ঘাটতি আছে। সমন্বয়ের ঘাটতি কোথায়? সরকার, জাতীয় ঐক্যমত কমিশন এবং ইলেকশন কমিশন, তাদের মধ্যে সমন্বয় দরকার ছিল যে এই পুরনো আইন দিয়ে কি নিবন্ধন হবে নাকি সুপারিশগুলো বাস্তবায়ন করার পরে নিবন্ধন হবে। এবং আপনি আজকের পত্রিকা আমি দেখলাম যে এনসিপি তারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন না করে তারা 90 দিন আরও সময় চেয়েছে। তার মানে তারা এখন করছে না। যেহেতু যদি পিছিয়েই যায় তাহলে আমাদের পুরনো আইন দিয়ে কাজটা করার কোনো লজিক ছিল না, কোনো দরকার ছিল না। এই জন্য আরেকটা অপেক্ষা করা দরকার ছিল। এই জন্য এটা সরকার থেকে আসলে একটা মেসেজ আসা দরকার ছিল ইলেকশন কমিশনের কাছে যে একটা ঐক্যমতে, একটা সিদ্ধান্তে না আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, তারপরে কাজ শুরু করেন। আপনাকে অনেক ধন্যবাদ।
সম্প্রতি মডেল মেঘনা আলম আটকের পর আবারও আলোচনায় বিশেষ ক্ষমতা আইন। বিভিন্ন সময় বিতর্কিত এই আইনের সমালোচনা করেছে বিরোধী রাজনৈতিক দলসহ অনেকেই। সব সরকারের আমলেই এটিকে কালো আইন, মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার বলে বিতর্ক হলেও আইনটি বাতিল করেনি কোনো সরকারই। বিবিসির আবুল কালাম আজাদ জানাচ্ছেন, বিশেষ ক্ষমতা আইনের ব্যবহার নিয়ে এত বিতর্ক কেন। বাংলাদেশে সম্প্রতি মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার ও কারাবাস দেওয়ার ঘটনায় 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগের বিষয়টি আবারও সামনে আসে। জানা যাচ্ছে চলতি বছরেই অন্তত আরও 4 জনকে বিতর্কিত ওই আইনে কারাবাস দিয়েছে সরকার। আটক একজনের ভাইয়ের সঙ্গে কথা হয় বিবিসি বাংলার। আমার বোনের নাম হচ্ছে জিন্না সুলতানা জুমা। এ যুব মহিলা লীগের সদস্য ছিল চট্টগ্রাম মহানগরে। বিশেশ ক্ষমতা আইনে 2 বার, প্রথমবার 1 মাস, পরের বার 2 মাস ডিটেনশন দিয়েছে। এটা আমার কাছে লিস্ট ছিল, 4 জন ছিল। সম্প্রতি চারুকলায় ফেসিবাদের মুখাকৃতি নামের আলোচিত মোটিভ পুড়িয়ে দেওয়া হয়। ওই মামলায় ব্যবহার করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনের ধারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই শাহবাগ থানায় যে মামলাটি করেছে সেটিও হয়েছে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের ধারায়। শাহবাগ থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাটি নাশকতার, যে কারণে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনটি ব্যবহার করতে হয়েছে। কিন্তু কেন এই আইনটি ব্যবহার করতে হলো এই প্রশ্নে তিনি বিবিসিকে জানান, তার ভাষায় এটি অন্য আইনে ফিট করে না, যে কারণেই বিশেষ ক্ষমতা আইনটি ব্যবহার করতে হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের ব্যবহারের যুক্তি নিয়ে প্রশ্ন আছে মানবাধিকার আইনজীবীদের। তারা 1974 সালের বিশেষ ক্ষমতা আইনটি মানবাধিকার লঙ্ঘনের একটি হাতিয়ার হিসেবেও দেখেন। কারণ ওই আইনের 3 ধারায় সরকারকে যে কাউকে যখন ইচ্ছা আটক করার ক্ষমতা দেওয়া হয়েছে। আটক আদেশ দেওয়াই মানে আপনি কোনো কারণ ছাড়া, কাউকে কোনো কারণ না জানিয়ে তাকে তুলে নিচ্ছেন, এবং আটকের পরে তাকে কোনো ধরনের আইনি পরামর্শ করার কোনো সুযোগ দেওয়া হয় না। তাকে 30 দিনের জন্য একদম আটক অবস্থায় রাখা যায়, এবং সেটা এক্সটেন্ড করে করে 6 মাস পর্যন্ত রাখা যায় কোনো একটা রিভিউরও আগে। সেই ধরনের একটি আইন বাংলাদেশে কেন এই মুহূর্তে থাকবে, সেটা একটা বড় প্রশ্ন আমাদের সবার জন্য। এবং কেন এটা নিয়ে এই মুহূর্তে কেন এটা বাতিল করা যাচ্ছে না সেটাও বোঝা যাচ্ছে না। এটা এখন পর্যন্ত ব্যবহার হচ্ছে। 2016 সালে বিশেষ ক্ষমতা আইনে 2 মাস কারাভোগ করেছিলেন শ্রমিক সংগঠনের নেতা জীবন আহমেদ। অথচ জীবন আহমেদকে যে ধারায় মামলা দেওয়া হয়েছিল, বিশেষ ক্ষমতা আইনের সেই ধারা বিলুপ্ত হয়েছিল 1990 সালের অধ্যাদেশে এবং 91 সালে সংশোধনীর মাধ্যমে। রিটের পরে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে ফাইনাল রিপোর্ট হয়ে সুনির্দিষ্ট কোনো অপরাধ না পাওয়ার কারণে ঠিক আমাকে বেহেস করে পুরো 46 জনের যে গ্রুপটা সবাইকে কিন্তু ফাইনাল রিপোর্টে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। বাংলাদেশে সব সরকারের আমলেই বিশেষ ক্ষমতা আইনটি কম বেশি ব্যবহার হয়েছে। 74 সালের পর থেকে 30 বছরে বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগের বিষয়টি নিয়ে গবেষণা করেছেন ডক্টর শাহাদিন মালিক। আওয়ামী লীগ আমলে হলো, তারপরে বিএনপি আমলে, তারপরে জাতীয় পার্টি, তারপরে 90 দশকে যখন নির্বাচিত সরকার আসলো, সবাই এটা কম বেশি ব্যবহার করেছে। এবং ওই 30 বছরে অন্তত 30,000 আটক আদেশ হয়েছে। অনেকে বলে এই সংখ্যা লক্ষাধিক হবে। সরকার আছে, গেছে, বদলিয়েছে, এটা বাদ বিচার করছে না, সবাই এটা প্রয়োগ করেছে। এখন তো এই সরকারও প্রয়োগ করছে, যেটা কাম্য না। এই আইন বিশেষজ্ঞের কাছে জিজ্ঞেস করেছিলাম, বাংলাদেশের সব সরকারের আমলে এই আইন টিকে থাকার পেছনে যুক্তি কি। মানে যে টেরোরিজমের যে সাথে যে ব্যাপারটা, যে আপনি টেরোরিজমের জন্য জঙ্গি হামলার প্রস্তুতি নিচ্ছেন, তখন তো যদি নর্মালি জঙ্গি হামলা করে মানুষকে মারা পর্যন্ত সরকারকে অপেক্ষা করতে হয়, সেটা তো কাম্য না। এই জন্য বিশেষ ক্ষেত্রে এটার একটা প্রয়োজনীয়তা আছে, এবং এই জন্য এই ধরনের আইন দুনিয়ার বেশিরভাগ দেশেই আছে। কিন্তু কথা হলো, গণতান্ত্রিক দেশে এটার অপব্যবহার হয় না, আর আমাদের মতো দেশে অপব্যবহার হয়। বাংলাদেশে 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সব ধরনের নিবর্তনমূলক আইন বিলুপ্ত হওয়া দরকার বলে মনে করেন ফরহাদ মজহার। 1995 সালে বিশেষ ক্ষমতা আইনে 1 মাস কারাভোগ করেছিলেন তিনি নিজেও। আমি বলবো যে এক্ষেত্রে অবশ্যই এই আইনে বিলুপ্ত হওয়া দরকার। শুধুমাত্র তাই না, খেয়াল করেন রাষ্ট্রদ্রোহিতার আইন রয়ে গেছে। এটা তো ব্রিটিশ আমলের কলোনিয়াল আইন, এগুলি কেন থাকবে? রাষ্ট্রদ্রোহিতার আইন তো এখনও বহু এই সরকারের আমলে রাষ্ট্রদ্রোহের আইনে কিন্তু গ্রেফতার হয়েছে নাগরিকরা তার নিজের অধিকারের কথা বলতে গিয়ে। এটা তো অ্যাকসেপ্টেবল না। বাংলাদেশে আইনের অপপ্রয়োগের কারণ হিসেবে দেশের বর্তমান সাংবিধানিক কাঠামোকে দায়ী করেন ফরহাদ মজহার। তখন খেয়াল ছিল না 8ই আগস্ট এটা হবে,
তখন যে আমরা বলছিলাম, বারবার বলছিলাম যে আপনার কিছুতে এই যে গণঅভ্যুত্থান হওয়ার পরে আপনাদের গণসার্বভৌমের ভিত্তিতে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে, যেখানে নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। পুরনো কলোনিয়াল আইনটা সবই ঝাড়ু মেলে আপনার ফেলে দিন, তারপর তো নাগরিক অধিকার আন। এখন আপত্তি করছেন কি জানেন? কারণ আজকে যারা এটা বলছে কদিন পরে তো তাদেরকে রাষ্ট্রদ্রোহ আইনে শেখ হাসিনা ধরবে না, টিকে রেখেছেন কি জানেন? এটা এই সরকারতে এই যে আইনে এই সরকার টিকে আছে, এই সরকারই তো বৈধ না। জানা গেছে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে এই মুহূর্তে 37 জন ব্যক্তি কারাভোগ করছেন। বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ এবং বিতর্ক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারকরা বলছেন, প্রচলিত আইন হিসেবে এই বিশেষ ক্ষমতা আইনটি এখনও ব্যবহার হচ্ছে। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা। 2 বছর আগে সুদানে গৃহযুদ্ধ শুরুর পর থেকে সেনাবাহিনীর সঙ্গে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ নৃশংসতায় লিপ্ত। আরএসএফের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া সর্বশেষ শহর উত্তর দারফুরের রাজধানী আল-ফাশের। প্রায় 1 বছর ধরে অবরুদ্ধ শহরটিতে কোনো সাংবাদিক ঢুকতে পারেননি। সেখানকার বাসিন্দারাই প্রথমবারের মতো নিজেদের বেঁচে থাকার লড়াইয়ের কিছু চিত্র বিবিসিকে পাঠিয়েছে, যা নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন বিবিসি নিউজের হেবা বিচার। প্রতিবেদনটি দেখানোর আগে আপনাদের জানিয়ে রাখি, এটি কারো কারো কাছে অস্বস্তির কারণ হতে পারে। দিন রাত অবিরামভাবে আমরা কামানের গোলাবর্ষণ সহ্য করছি। এটা আসছে সুদানের উত্তর দারফুরের রাজধানী আল-ফাশেরের প্রতিদিনের জীবন এটি। দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ এর বিরুদ্ধে লড়াই করা সর্বশেষ বড় এই শহরটি গত 12 মাস ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। হায় সৃষ্টিকর্তা, ওটা আমাদের বাড়ির পেছনের অংশে আঘাত করেছে। আবার বোমা বর্ষণ শুরু হয়েছে। গোলার আঘাতে মানাহেল নামের এই নারী ও তার পরিবার আগেই একটি বাড়ি হারিয়েছে। তাদের নতুন বাড়িটিও এখন আক্রমণের শিকার হয়েছে। ভেতরে যাও, বসে পড়ো। বাস্তুচ্যুত হওয়ার অভিজ্ঞতা অবিশ্বাস্য রকম কঠিন। আপনি আপনার ঘর হারিয়েছেন, সঙ্গে সেখানে যা কিছু জিনিসপত্র আপনার ছিল সবই হারিয়েছেন। এরপর নিজেকে নতুন একটি জায়গায় আবিষ্কার করছেন যেখানে আপনার কিছুই নেই। বাস্তুচ্যুত মানুষদের সাহায্য করার জন্য মানাহেল এখন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। সন্ধ্যায় অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে সে কর্মস্থল ছেড়ে দ্রুত বাড়ির দিকে রওনা হয়। আরএসএফ যদি চলে আসে তাহলে তারা লুটপাট, ধর্ষণ এবং হত্যা করবে। ওই ভয়াবহতা ভাষায় বর্ণনা করা সম্ভব না। আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো বলছে যে আল-ফাশের এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এটা আমাদের নিজেদের তৈরি একটি রান্নাঘর, যেটা এখানকার সবাই ব্যবহার করে থাকে, কিন্তু পরিস্থিতির কারণে মানুষজন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এলাকাটি এখন জনশূন্য। মোস্তফা পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। এখন তিনি বাস্তুচ্যুত মানুষদের খাবার তৈরি করার জন্য নির্মিত রান্নাঘরে একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। এ নিয়ে 10টা বোমা আঘাত করলো। মানাহেলদের এলাকাটিতে বোমাবর্ষণ তীব্রতর হয়েছে। ওখানে যা দেখতে পাচ্ছেন সেটা আশ্রয় নেওয়ার জন্য একটি পরীক্ষা। এই পরীক্ষাটি এখনো পুরোপুরি ঢেকে ফেলা সম্ভব হয়নি। দেখতেই পাচ্ছেন যে বাড়ির বাইরে আশ্রয়স্থল হিসেবে লোকগুলো আরেকটি পরীক্ষা ঘুরছে। 2024 সালের নভেম্বরে মানাহেল ও মোস্তফা আল-ফাশের ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অভিশপ্ত এই যুদ্ধ আমাদেরকে প্রিয় শহর আল-ফাশের ছেড়ে আসতে বাধ্য করেছে। আল-ফাশের নাগরিকদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, হয় সেটি গুলি বা বোমার আঘাতে, না হয় ক্ষুধা কিংবা তৃষ্ণায়। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে 2 বছর আগে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সুদানে এখন পর্যন্ত 1,25,00,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, কিন্তু তাতে হত্যাকাণ্ড থামেনি। লাখ লাখ মানুষ এখনো সেখানে চরম দুর্দশাগ্রস্ত অবস্থায় বসবাস করছে। আজ এ পর্যন্তই। সবসময় বিবিসি বাংলার সঙ্গে যুক্ত থাকুন আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। বিবিসি প্রবাহের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন।